হল খোলার অনুমতি মিলেছে নবান্নের তরফে। আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে সিনেমা হলের দরজা খুলছে। কেমন আছেন শিল্পীরা, কাজের বাজারই বা কেমন, বাংলা সিনেমার ভবিষ্যৎ কি, এই নিয়ে আজকের আলোচনা। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভিনেতা সুমিত গাঙ্গুলি, কথা বলবো তার সঙ্গে। দাদা, সংবাদ টিভিতে তোমাকে অনেক অনেক স্বাগত। যেটা জিজ্ঞেস করছিলাম যে কেমন আছো আগে বলো, আর এই যে তোমার প্রোডাকশন হাউসে আমি রয়েছি, কাজকর্ম কেমন চলছে, কোভিড পরিস্থিতি সব মিলিয়ে বল কেমন চলছে। নমস্কার আগে সমস্ত দর্শক বন্ধুদের। আপনারা জানেন, সিনেমায় দেখেছেন বহুকাল ধরে আমি আপনাদের প্রিয় নায়কদের হাতে প্রচুর মারধর খেয়ে আসছি, আর হিরোইনদের সঙ্গে একটু দুষ্টুমি করে আসছি। তো সত্যি কথা বলতে বাংলা সিনেমা আমি দেখেছি উত্তম কুমার মারা যাওয়ার পর, তখন থেকে ছিলাম, আমার প্রায় 40 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। তো তখন থেকে আমি দেখেছি বাংলা সিনেমা কিছু খারাপ ছিল, তারপরে বেশ কিছুদিন খারাপ ছিল, আমি সেই খারাপ টাইম দেখেছি। তারপরে অঞ্জন চৌধুরী ছবি করলেন শত্রু, বাংলা সিনেমা একটু ভালো হলো। তারপরে আবার কিছুদিন খারাপ হলো, ভালো খারাপ মিলিয়ে তারপরে এলো স্বপন শাহর যুগ। স্বপন শাহ প্রচুর ছবি করলেন, বাংলা ছবি আস্তে আস্তে ফুলে ফলে উঠলো, প্রচুর ভালো ভালো ছবি হলো, এবং বাংলা ছবির স্বর্ণযুগ তখন তাকে বলা হয়। এইবার এইটা করতে 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 বাংলা সিনেমা ভালো খারাপ করতে করতে এই টেলিভিশন বা তারপরে মোবাইলের সিনেমা, এমনিতেই বাংলা সিনেমা আস্তে আস্তে একটু পিছিয়ে যাচ্ছিলই। হিন্দি সিনেমা কোনোভাবে, যেহেতু অল ইন্ডিয়া মার্কেট, হিন্দি সিনেমাটা চলতো, হিন্দি সিনেমা ভালোভাবে হয়তো মার্কেট করতো, ভালো সিনেমা হলে মানে সালমান খান, শাহরুখ খান বা ইত্যাদি এনাদের ছবিগুলো ভালো মার্কেট করতো, এখানে হলে গিয়ে লোকে দেখতো। কিন্তু বাংলা সিনেমার দর্শকটা আস্তে আস্তে কমেই যাচ্ছিল, একটু একটু করে কমছিল। তো ভালো ছবি হলে বেশ কিছু, হঠাৎ একটা ভালো ছবি হলো, নাম করে বলছি, ধরুন ভূতের ভবিষ্যৎ বা বেলা শেষে বা এরকম বেশ কিছু ছবি, শ্রী মুখার্জির বেশ কিছু ছবি, ভালো ডিরেক্টরের ছবি, তারা হয়তো হলে গিয়ে আইনক্সে গিয়ে দেখতো। কিন্তু তাছাড়া আমার যেটা দেখা, এই কোভিড আসার আগের পরিস্থিতি বলছি, যে সিনেমা হলের যাওয়ার প্রবণতাটা বাঙালির কাছ থেকে কমে গেছে। আমি অনেককে দাদা আমাকে বলেছে, আমার হয়তো 3টে সিনেমা চলছে, আমি বলছি দাদা এখন আপনি সিনেমা করেন না, আপনাকে সিনেমা দেখি না, আমি জিজ্ঞাসা করি আপনি হলে যান না, এখন হলে যাওয়া হয় না, কাজে তা নয়, তার খিদেটা মিটে যেত টিভিতে সিনেমা দেখে, তার খিদেটা মিটে যেত মোবাইলে সিনেমা দেখে। এরপরে এলো কোভিড পরিস্থিতি। সেটা আসার পরে যেটা হয়, আপনি মানে তুমি দেখবে যে কোনো রকম অস্থিরতা যদি দেশে তৈরি হয়, তাহলে ওষুধের দোকান বন্ধ হয় না, খাবারের দোকান বন্ধ হয় না, মুদিখানা দোকান বন্ধ হয় না, চলাফেরা বন্ধ হয় না, ফার্স্ট বন্ধ হয়ে যায় কিন্তু এন্টারটেনমেন্ট। কারণ যে কোনো অস্থিরতা প্রথম এন্টারটেনমেন্ট বন্ধ হয়, কারণ এন্টারটেনমেন্ট বাদ দিয়েও লোকে কিছুটা থাকলেও থাকতে পারে, কিন্তু খাবার বা ওষুধ এগুলো বাদ দিয়ে থাকতে পারে। সেই জন্য ন্যাচারালি এন্টারটেনমেন্ট বন্ধ হয়ে গেল 18ই মার্চ থেকে 2020। সেই সময় থেকে আমি একটুখানি আরেকটা সংস্থার সঙ্গে যুক্ত, একটা বেঙ্গল স্টেজ পারফরমেন্স গিল্ড, মানে যারা সারা পশ্চিমবাংলায় পারফর্ম করে বেড়ায়, স্টেজে পারফর্ম করে, নাচ গান করে যাদের সংসার চলে, আমি সেরকম তাদের একটা সংগঠন আছে বেঙ্গল স্টেজ পারফরমেন্স গিল্ড, আমি তার সেক্রেটারি। তো লড়াই শুরু হলো, কষ্ট শুরু হলো, আমি তাদের জন্য একটা ফান্ড তৈরি করলাম, সবাই মিলে, আমার বন্ধুবান্ধব মিলে, যারা পরিস্থিতির শিকার, দুস্থ শিল্পী, যারা 500 টাকা 700 টাকা পায়, যারা একটু কম পয়সার মিউজিশিয়ান বা ডান্সার, তো তারা তাদের জন্য একটা ফান্ড তৈরি করে তাদের ঘরে একটু রেশনিং পৌঁছানো, বা তারপরে এলো আমফান, তারপরে এলো ইয়াশ, মানে পরপর পশ্চিমবাংলা বা ভারতবর্ষ বা তথা পৃথিবীর উপরে তো একটা প্রকৃতির কষাঘাত চলছে। তো সেইখানে এখন যেটা পরিস্থিতি, তোমার প্রশ্নে ফিরি, যে বাংলা ছবির সামগ্রিক পরিস্থিতি খুব খারাপ। কোনো রকমের সিরিয়ালগুলো চলছে, কারণ ওটা কর্পোরেট হাউস, তাদের স্যাটেলাইট কেনা আছে, চ্যানেল কেনা আছে, আর ওটা ঘরে বসে দেখা যায়, মা বোনেরা দেখে, বিশেষ করে বাড়ির মহিলারা দেখে, তারা ওই হলে টিভিতে বসে দেখে, এবং টিভিতে সিনেমাও দেখা যায় বিভিন্ন রকম। এখন নেটফ্লিক্স থেকে শুরু করে যে ওটিটি প্ল্যাটফর্মটা আমরা মোবাইলে দেখি, প্লাস সেটা টেলিভিশনেও দেখা যায়। সেই জন্য যে কোনো সিনেমাই এখন কিন্তু আমরা মোবাইল ফোনে দেখা যায় এবং টিভিতে দেখা যায়। একটু কাটবো এখানে, যে এই যে ওটিটি প্ল্যাটফর্ম, এখন ওয়েব সিরিজের যুগ, এখানে কি কোথাও বাংলা সিনেমার ভবিষ্যৎটা কোন জায়গায় দাঁড়িয়ে? হ্যাঁ, এইটা খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে আমার এটা একান্ত ব্যক্তিগত, মানে এটা নিয়ে হাত জোর করে বলছি, বিতর্ক করবেন না। সেটা হচ্ছে এই ওটিটি প্ল্যাটফর্ম আসার পর বাংলা সিনেমার আগামী 2-3 বছরে ভবিষ্যৎ খুব খারাপ। বাংলা সিনেমা হলে গিয়ে একদম পরিষ্কার
পুরো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার পরেও, লোকের মুখ থেকে মাস্ক নেমে যাওয়ার পরেও এই যে সিনেমা হল খুলেছে, খুব ভালো ছবি, দারুণ ছবি, মার্কেটে হঠাৎ ভয়ঙ্কর হিট করেছে, সেই ছবি ছাড়া প্রত্যেকটা একটা সিনেমা হলে যাওয়ার প্রবণতা একদম কমে গেছে। হলে গিয়ে লোকে দেখবে না, আর সিনেমা হলে গিয়ে লোকে যদি টিকিট কেটে না দেখে প্রডিউসার পয়সা পাবে না, আর সেক্ষেত্রে প্রডিউসার নতুন করে সিনেমা বানাবে না। সেই জন্য ম্যাক্সিমাম প্রডিউসার এখন, আমিও নিজে যেমন ওটিটি করছি, এই যে আমার প্রোডাকশন হাউস, এখান থেকে আমরা 3টে ওটিটি প্ল্যাটফর্মে আমরা ছবি বানাচ্ছি। এই ওটিটি প্ল্যাটফর্মের কাজই হবে, এমন করা নেই আমাদের এক্সিস্টেন্সের জন্য আমাদের ওটিটি প্ল্যাটফর্মের কাজ করতে হবে। আমি পার্সোনালি প্রায় এখন 10টা ওটিটি ওয়েব সিরিজে কাজ করছি। ইটস অল রাইট, মানে আমার কোনো অসুবিধা নেই, আই এম আর্নিং মানি। কিন্তু সিনেমার যে মজা, সিনেমার যে আনন্দ, আর সিনেমা হল, যে আর্কাইভ, এটা ওয়েব ওটিটি প্ল্যাটফর্ম মানে কি, এটা তো লাইক সিরিয়াল, মানে আজকে দেখানো হবে, কালকে সিরিয়ালটা দেখানো হবে না, ওই এপিসোডটা দেখানো হবে না। ওটিটি প্ল্যাটফর্ম তাই একবার দেখে নেওয়ার পরে সেটা খুব একটা লোকে যে রিপিট করে দেখবে তা নয়, লাইক দ্যাট। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে ওই মোবাইলের মধ্যে সিনেমা দেখা, এটা আস্তে আস্তে লোক যতদিন না বোর হবে, ভাল লাগছে না, চল একটা সিনেমা গিয়ে সিনেমা দেখি, এইটা না ফেরা পর্যন্ত সিনেমার ভবিষ্যৎ খুব খারাপ। আমার মনে হয় বাংলা সিনেমার ভবিষ্যৎ তো খুবই খারাপ, এটা আমার মনে হচ্ছে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে শোনা যায় যে একটা সক্রিয় রাজনীতির একটা রয়েছে, কাজ পেতে গেলে অনেক সমস্যা হয়। আর যখন নির্বাচনের আগে আমরা অনেক অভিনেতাদের দেখেছি যে নেতাদের লাইনে দাঁড়াতে, অনেকে জিতেছে, অনেকে হেরেছে। তো সুমিত গাঙ্গুলি কি কোথাও অভিনেতা থেকে ওই অভিটা বাদ দিয়ে নেতা হয়ে যাবে? ভয়ঙ্কর বিতর্কিত প্রশ্ন, আমাকে ফাঁসানোর চেষ্টা, একদমই ফাঁসবো না। এই প্রশ্নটাই অত্যন্ত খারাপ। আমি একটু নো কমেন্টস বলে ছেড়ে দিতে পারতাম, কিন্তু তা সত্ত্বেও নো কমেন্টস না, বলবো, একটু ডেফিনেটলি বলবো। সেটা হচ্ছে যে বাংলা সিনেমার যারা অভিনেতা অভিনেত্রী, তাদের মধ্যে বিভিন্ন রং, মানে দুতরফেই তাদের যাওয়ার প্রবণতা, মানে 3 তরফ 4 তরফ যাই হোক, বাংলা সিনেমার অভিনেতা অভিনেত্রী, এগুলো তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এবার কে যাচ্ছেন, রাজনীতি করছেন, সেই রাজনীতি করতে গিয়ে তার আগামী রাজনৈতিক ভবিষ্যৎ কী হচ্ছে, এটা সম্পূর্ণ তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, এর সঙ্গে বাংলা সিনেমার কোনো যোগাযোগ নেই। এবার যেহেতু তারা যাচ্ছেন কেন, তাকে চেনে, লোকে চেনে, যেসব অভিনেতা অভিনেত্রীরা গেছেন তাদের লোকে চেনে জানে, সেই জন্য গেছে। আর সুমিত গাঙ্গুলির একদম ইচ্ছে নেই কোনো অবস্থায় কখনোই রাজনীতিতে যাওয়া। হ্যাঁ, নিশ্চয়ই কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শে আমি বিশ্বাসী, সেটা সে সবাইকে কেন ভোট দিই মানে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি। আর আমি একটা সংগঠন করি, সেই সংগঠনটা চেষ্টা করি দুস্থ শিল্পী, পরিস্থিতির শিকার শিল্পী, যে শিল্পীরা পয়সা পাচ্ছে না, মঞ্চে কাজ করে হয়তো পয়সা পাবে না, অর্গানাইজার মেরে দিয়েছে, তাকে একটুখানি বাবা বাচ্চা বলে বুঝিয়ে তার থেকে একটু টাকা আদায় করে দেওয়া, বাবা গরিব শিল্পী দিয়ে দেয়। কোনো কমিটি কোথাও কোনো ডিস্টার্ব করলো, তাদের কমিটিকে বলে বুঝিয়ে, এরকম হয় যে কমিটি শোয়ের শেষে আটকে রেখে দেয়। এর বড় খারাপ, মানে শো হয়ে গেল, ফাংশন ভালো হয়নি, টাকা ফেরত দাও বলে আটকে রেখে দেয়। তো তখন তাদের ছাড়ানো, একটু পুলিশি ব্যবস্থা করা, রাস্তাঘাটে কেউ বিপদে পড়লো তার ব্যবস্থা করা, কারো ফ্যামিলি বিপদে পড়লো তার একটু ডাক্তারের ব্যবস্থা করা, মানে একটা এনজিও টাইপস আমার একটা সংগঠন আছে, বেঙ্গল স্টেজ পারফরমেন্স গিল্ড। তো আমি এইটা করে আমার প্রচুর মেম্বাররা কাজ করে, আমার প্রচুর সারা 23টা জেলায় আলাদা আলাদা করে সেক্রেটারি করে দেওয়া আছে। এইটা নিয়েই আছি আমি, এই রাজনীতিটা করছি, এইটার আমি নেতা, মানে অভিবাদ দিয়ে যদি নেতা বলা হয় তাহলে আমি তার সম্পাদক মানে একটা নেতা, আমি ওই নেতাগিরিটা করছি, পাশে দাঁড়াচ্ছি, কিন্তু এর মধ্যে কোনো রাজনীতির গন্ধ নেই, গন্ধ খোঁজার কোনো চান্সও নেই। আর থিয়েটার যাত্রা শিল্প একইভাবে লোকসানের মুখোমুখি হচ্ছেন শিল্পীরা। অনেক সময় লকডাউনে আমরা দেখেছি যে কেউ মাছ বিক্রি করছেন, কেউ বাজারে বসেন, মানে এরকম, মানে এই যে মান, এদের উন্নত কিভাবে করা যায়? এটার কোনো উপায় নেই, এটা কি বলবে, এ তো মানে আমার অনেক শিল্পীরা আছে, এই যে মাছ বিক্রি করছে বা ইত্যাদি, মাছ বিক্রি করছে সিনেমা শিল্পী, তারপরে পাউরুটি বিক্রি করছে আমার সঙ্গীত শিল্পী, তারপরে মাছ বিক্রি করছে আমার সঙ্গীত শিল্পী, আমার ওই যে বিস্কুট নিয়ে ফেরি করছে আমার মিউজিশিয়ান। তারা শিল্পীদের মানটা কোথায়? শিল্পীদের মান বলে এখানে আজকে ঘটনাটা হচ্ছে, এটা তো স্বীকৃত ইন্ডাস্ট্রি নয়, মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বা আমাদের এই মিউজিক ইন্ডাস্ট্রি, এটা তো স্বীকৃত ইন্ডাস্ট্রি নয়, সরকার স্বীকৃত লেবার কমিশনের আন্ডারে তা নয়। সেই জন্য সরকার সেভাবে আমাদের থেকে সরকার কোনো আর্নিংও হয় না, যে সরকার একটা আর্নিং করছেন, এবং আমাদের এই শিল্পীদের দেখা উচিত। আমরা আবেদন করি যে আমাদের শিল্পীদের দিকে তাকান, সেই জন্য এখন আবেদন করেছি যে এই যে আগামী দুর্গাপুজো থেকে আমরা কাজ করেছি, আপনাদের মাধ্যমে বলতে চাই দুর্গাপুজো থেকে যাতে আমাদের শিল্পীরা সবাই ফাংশন করতে পারে, সেটা প্লিজ দেখবেন, যাতে মানে এই ফাংশন করাটা বন্ধ না হয়, মানে জমায়েতটা আপনার কোভিড সিচুয়েশন মেনেই আমরা করব। দেখুন সবই হচ্ছে, মিটিং মিছিল থেকে শুরু করে বাসে বাদুরঝোলা ভিড় থেকে শুরু করে সমস্ত কিছুই হচ্ছে। তো ওয়াই আমাদের ফাংশন করলে কি সেখানে করোনা
স্পেশালি গিয়ে পৌঁছবে, ফাঁকা মাঠের মধ্যে লোকে বসে থাকবে, আমরা সেখানে ফাংশনটা করবো, আমাদের শিল্পীরা একটু খেয়ে পড়ে বাঁচবে। তাহলে হয়তো আমরা শিল্পীরা আগামী দিনে যারা মঞ্চশিল্পী তারা একটু করে খেয়ে বাঁচবে, আর যারা বাঙালি দর্শক আছেন, বাংলা সংস্কৃতি বাঁচানোর দায়িত্ব আপনাদের। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমরা করতে পারি, শুধু ওটিটি শুধু টেলিভিশন না দেখে মাঝে মধ্যে একটু সিনেমা হলে যান, বাড়ি একটু চেঞ্জও হবে, একটু গিয়ে সিনেমা দেখুন। আপনারা তো এদিক ওদিক বেড়াতেও যান, দীঘা, পুরী, দার্জিলিং, তো একটুখানি হয়তো সিনেমা হলে গিয়ে একটা সিনেমা দেখলেন, তাতে হয়তো বাংলা সিনেমার শিল্পটা আগামী দিনে হয়তো বাঁচতে পারে। ওনার কথায়, পল্লবীর কথায় যে আগামী দিনে মানটা বাড়বে, এই আর কি, এটাই রিকোয়েস্ট, আর কিছু। সম্প্রতি ভাঙড়ে তুমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়েছিলে, হ্যাঁ। তো সেখানে গিয়ে বলেছিলে যে মাস্ক পরলে ফুসফুসের রোগ হয়, তো হ্যাঁ। এই ব্যাখ্যাটা সুমিতা কোথা থেকে পেলো জানতে চাই। না না না, এটা একটা সত্যি বিতর্কিত সেদিন হয়ে গেছিল। সত্যি কথা বলতে এটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, আর নতুন করে বিতর্ক করতে চাই না আমি। সেটা হচ্ছে খুব সত্যি কথা বলতে, আমি এটা ডক্টর বিশ্বরূপ দাশগুপ্ত থেকে শুরু করে ICMR থেকে শুরু করে অনেক কিছু আছে। মাস্ক পরলে একটা ডেফিনেটলি আটকায়, কিন্তু আমার পার্সোনালি আমি সেদিনকে খুব ইরিটেট ছিলাম, মানে আমার উপরে প্রচুর ঝাঁপিয়ে পড়ছিল সবাই, আর সেখানে মাস্ক কেউ পরেনি। আমি মাস্ক পরে কিন্তু উঠেছিলাম স্টেজে, যখন যাচ্ছিলাম তখন এরা কেউ ছিল না, যারা সাংবাদিক যারা তারা কেউ ছিল না মাস্ক পরে। তো বললো দাদা মাস্কটা করুন, সবাই দেখবে। এখানে কেউ মাস্ক পরে নেই, ঠিক আছে মাস্ক পরে। এবার ইরিটেশনের চূড়ান্ত সেই সময় বলছে কেউ পড়েনি, মানে একটা লোকও যদি পড়ে থাকতো আমি মেনে নিতাম যে একটা লোকও পড়ে আছে, কেউ পড়েনি। তার মধ্যে বলছে আপনি এরকম ভিড়ের মধ্যে তৃতীয় ওয়েভ আসছে, আপনি এরকম মাস্ক পরলে আমার ফুসফুসে কষ্ট হয়। আর যদি খুব সত্যি কথা বলছি, মাস্কের যেটুকু আমি জেনেছি বিজ্ঞান থেকে, যে 300 কি প্রোটন না মাইক্রন বলে, ওটা হচ্ছে ওর সাইজ ভাইরাসের। আর আমরা যে মাস্কগুলো পরি সেটা কোনোটাই কিন্তু সেইভাবে সায়েন্টিফিক পরীক্ষিত মাস্ক নয়, যে ওই মাস্কটা দিয়ে ঢুকবে কি ঢুকবে না ভাইরাস, তার কোনো মানে নেই। মানে মাস্ক দিয়ে ওর যে এমন পরীক্ষা করে দেখা গেছে যে 1200 আছে, 1300 আছে, আর ভাইরাস আটকে যাবে, অক্সিজেনটা ঢুকে যাবে ফিল্টার হয়ে। এইটা কোন বিজ্ঞান? এটা আমার কাছে একটু অদ্ভুত। মাস্ক পরুন, মাস্ক পরুন, মাস্ক পরুন, তাহলে প্রপার একটা এমন মাস্ক দিন যেটা পরীক্ষিত মাস্ক, যেটা দিয়ে ভাইরাস ঢুকবে না, পরীক্ষিত। এই তো যে কোনো একটা ন্যাকড়া বেঁধে দিচ্ছে, একটা কাপড়ের টুকরো বেঁধে দিচ্ছে, আর কেউ তাহলে মাস্ক পরে আছে। একটা এরকম ওই যে সার্জিক্যাল মাস্কের আমি দেখেছি এরকম পরেছি, একদম এত বড় বড় ছিদ্র, সেইটা পরে নিল, এত মাস্ক পরেছে। মানে একটা এমনি কাপড়ের ন্যাকড়া, রুমাল ইত্যাদি সব পরে নিল, মাস্ক পরেছে। এইটাই কি ভাইরাস আটকায়? এটা এক নম্বর, এটা আমার প্রশ্ন। 2 নম্বর, যে এই যে ভাইরাসটা ঢুকবে কি ঢুকবে না তার কোনো একদম পরীক্ষিত বিজ্ঞানগত কোনো তথ্য নেই। কিন্তু আমি দেখেছি মাস্ক পরলে আমার ফুসফুসে ভীষণ কষ্ট হয়, হয়তো আগামী দিনে এটা আমরা ক্ষতিই করছি। এটা আমার ব্যক্তিগত মত, হয়তো আমরা এটা ক্ষতি করছি। মাস্ক পরুন, মাস্ক পরুন, সবাই বলছে, আমি বলছি মাস্ক পরুন, ডেফিনেটলি মাস্ক পরুন, মাস্ক পরা উচিত, মাস্ক পরুন, ভাইরাস আটকান, যেটা বিজ্ঞান বলছে, সবাই বলছে, ডাক্তারবাবুরা বলছে, তারা তার মিথ্যে কথা বলছে না। কিন্তু আমার পার্সোনালি মাস্ক পরলে বড্ড কষ্ট হয়, ফুসফুস হাঁপ ধরে যায়। এমনি আমার একটু বয়স হয়েছে, আমার ফুসফুসে একটু প্রবলেম আছে, একটু জোরে দৌড়লে হাঁপ ধরে যায়। কিন্তু মাস্কটা পরলে একদম 100% ভাইরাস আটকাবে, এই তথ্য কিন্তু এখন পর্যন্ত কোথাও পরীক্ষিতভাবে দেওয়া হয়নি। তো সেই জন্য আমি এটা মানতেও পারি, না মানতে পারি, এটা আমার ব্যক্তিগত। আর মাস্কটি একদম পরি না, প্রচণ্ড ভিড় বাড়ে গেলে পরি। সেই দিন পরিনি, ও বলেছিল ইরিটেট ছিলাম, বলে দিয়েছি, বিতর্ক হয়ে গেছে, হয়েছে কি করে। লাস্ট একটা প্রশ্ন করবো, সরকারের কাছে কি আবেদন বা নিবেদন রাখবে এই শিল্পীদের এই অবস্থা সেই জায়গা থেকে? হ্যাঁ, সত্যি কথা বলতে, আবেদন বলতে ভীষণভাবে বলবো যে বাংলা সিনেমা যদি কোনোভাবে উন্নতি করা যায়, মানে বাংলা সিনেমার পাশে দাঁড়ানো যায়, মানে এই যে টিকিটে 18% ট্যাক্স নেওয়া হয়, এটা যদি না নিয়ে প্রডিউসারদের একটু অক্সিজেন দেওয়া যায়, যে বাংলা সিনেমার কোনো ট্যাক্স হবে না, এটা যদি করা যায়। আর বাংলা সিনেমা এই যে ইওফো বা ইত্যাদি এগুলোর জন্য যে টাকা লাগে, সেই টাকাটা যদি না লাগে, বাংলা সিনেমার ক্ষেত্রে হল ভাড়াটা যদি একটু কমানো যায়, বাংলা সিনেমার যে মানে সরকারের তরফ থেকে কিছু ভালো ডিরেক্টরদের দিয়ে যদি বছরে 5-6টা ছবি করা যায়, তাহলে শিল্পীরা কাজ করতে পারবে। এবং সেই ডিরেক্টরটা ভালো ডিরেক্টর আপনারাই ঠিক করুন। যেটা আগে NFDC ছিল, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, NFDC থেকে আগে ছবি হতো, সেটা এখন একদম বন্ধ হয়ে গেছে। সেইটা যদি করা যায়, ভালো বাংলা সিনেমা যদি সরকারের তরফ থেকে 5-6টা করা যায়, আর বাংলা সিনেমার ক্ষেত্রে যদি কিছু ছাড় দেওয়া যায়, তাহলে হয়তো বাংলা সিনেমা শিল্প এবং বাংলা সিনেমা শিল্পী এরা হয়তো একটুখানি অক্সিজেন পাবে।
এটুকুই আবেদন সরকারের কাছে। আর বিশেষ করে আবেদন, হাত জোর করে আবেদন, যে আমরা যাতে, যে মঞ্চশিল্পী আছে প্রায় 15 লাখ মানে পরিবার, বলতে গেলে 15 লাখ পরিবার যারা এই শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত, মানে যারা গান করে, যারা নাচ করে, যারা অ্যাঙ্কারিং করে, যারা মিউজিক বাজায়, যারা গাড়ি চালায়, যারা সাউন্ড দেয়, যারা স্টেজ করে, যারা লাইট করে, এরকম বহুভাবে মানে সরাসরি এবং এটা ছাড়া বিভিন্নভাবে যুক্ত, তারা যাতে সারাটা বছর একটু কাজ করতে পারে। কীভাবে করা যায় সেটা সরকার ডিসাইড করবে, কিন্তু কাজটা যাতে চালু হয়, একদম বন্ধ না থাকে, তাহলে তাদের ঘরে হাহাকার হয়ে যাবে। তো সেইটা আবেদন যে একটু মঞ্চশিল্প, যাত্রা শিল্প, যাত্রা, বাউল গান, যাতে তারা কাজ করতে পারে। কাজ না করতে পারলে রোজগার হবে না, আর রোজগার না হলে খেতে পাবে না, এটাই পরিষ্কার কথা। যাতে কাজ করতে পারে তারা, এটুকুই আবেদন। আর বাংলা সিনেমাকে নিয়ে আপনারা একটু ভাবুন কীভাবে করা যায় বাংলা সিনেমার আগামী দিনের ভবিষ্যৎ যাতে ভালো হয়, বাস এটুকুই। অনেক অনেক ধন্যবাদ সুমিতা তোমাকে। আপনারা শুনলেন অভিনেতা সুমিত গাঙ্গুলির বক্তব্য। এখন ওয়েব সিরিজের রংরমা, তবে বাংলা হল যেহেতু খুলে গেছে, এখন বাংলা সিনেমা যদি না হয় শিল্পীরা কোথায় যাবেন? তার জন্য কিন্তু সরকারের কাছে অনুরোধ করেইছেন তিনি যে বাংলা সিনেমার জন্য যেন বেশ কিছু ছাড় দেওয়া হয়। যখন সিনেমা আসবে, আবার নতুন সিনেমা আসবে হলে, তখন আপনারাও হলে যান, বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখুন। ক্যামেরায় শান্তনু মান্নার সঙ্গে পল্লবী সান্যাল, সংবাদ টিভি, কলকাতা। আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা।